আসসালামু আলাইকুম। আজমিরি ব্লগস চ্যানেল থেকে আমি আজমিরি আপনাদের সবাইকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সাদরে আমন্ত্রণ করছি। আশা রাখছি আপনারা যে যেখানে রয়েছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও পাবলিশ করতে করতে কিছুটা সময় লেগেছে, তো এই কারণে আমি দুঃখিত। তবে আমি এটা জানি, আমি যদি কারণটা বলি তাহলে হয়তোবা ক্ষমাটা শোচনীয় হবে। সুদূর ঢাকা থেকে মা মেয়ের কাছে এসেছেন, তো বুঝতেই পারছেন মেয়ে কতটা খুশি। তো আলহামদুলিল্লাহ আম্মু এসেছে, এই কারণে যতটা সময় পাচ্ছি মা মেয়ে গল্পগুজবের মধ্য দিয়ে কিন্তু দিনগুলো পার করছি। আর এই ব্যস্ততার মধ্য দিয়ে আসলে কোনো ধরনের ভিডিও শ্যুট করা হয়নি, তাই ভিডিওটা পাবলিশ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। সময়ের ব্যবধানে জানি না আপনাদের আর আমার মাঝে কতটা দূরত্বর সৃষ্টি হয়েছে, তারপর আপনাদের নিকট ফিরে আসার উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটি পাবলিশ করেছি আলহামদুলিল্লাহ। আর আজকে দুপুরবেলা রান্নাবান্না পর্যায় থেকেই ভিডিওটি শুরু করছি। তো আম্মুর পছন্দের লাউয়ের তরকারি রান্না করছি, রুই মাছ দিয়ে লাউয়ের তরকারিটা রান্না করে নেব। আর পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা যদি কেউ দিয়ে থাকে তা হচ্ছেন আমার মা। তো আলহামদুলিল্লাহ আমার মা আমার বাসায় এসেছেন, তো বিবাহিত মেয়ের জন্য এর থেকে খুশি হয়তো আর কিছুই হতে পারে না। তো আমরা 3 প্রজন্ম, আমি, আম্মু আর আমার মেয়ে, আমরা একত্রে কিন্তু খুব ভালো সময় কাটাচ্ছি। তবে এর মাঝে কিছুটা বাধা বিঘ্নতার সৃষ্টি করেছে তীব্র শীত। এই হিম ঠান্ডায় আমরা চাইলেও খুব একটা বাইরে বের হতে পারছি না, তারপর বাসায় একত্রে খুব ভালো সময় উপভোগ করছি। তো এই দিক থেকে লাউয়ের তরকারিটা রান্না করার জন্য মশলা কষিয়ে কেটে রাখা লাউটা দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলা মাঝে লাউটাকে কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব। লাউ থেকে যেহেতু নিজস্ব যথেষ্ট পরিমাণে পানি বের হয়, তাই কোনো ধরনের পানি অ্যাড করব না। তো কিছুটা সময় কষিয়ে এটাকে একটু ঢেকে রাখছি যাতে লাউটা সিদ্ধ হয়ে যায়। তো এদিক থেকে ঘরে কি চলছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। রাত্রি নানুমণি আসার পর তাকে যে কোনো কিছুতে আমি না বলবো সে সাধ্য কিন্তু আর আমার নেই। তো মেয়ের পুতুলের নাকি আজকে জন্মদিন, আর সেই জন্মদিনকে ঘিরে সে কিন্তু অনেককে ইনভাইট করে এনেছে। আর এই ইনভাইটের মাঝে কিন্তু আমারও নাম রয়েছে। আর এই তো জন্মদিনটা উপভোগ করছি আর কি। নানি বা দাদি হওয়ার উপলব্ধিটা আমার মেয়ে জন্মের পরই কিন্তু আমার আম্মু অনুভব করেছে। তো হয়তো বা সেই জায়গা থেকে আমার মেয়েকে রাত থেকে কিন্তু তার নানি অনেক অনেক বেশি ভালোবাসেন। আম্মুর কাছ থেকে পাওয়া ভালোবাসার এসে রাত্রি তো অনেকটা এগিয়ে রয়েছে। তো আসল থেকে নাকি সুদের টানটা বেশি, তো হয়তো বা তাই ছেলে মেয়ের থেকে নাতিপুতির ভালোবাসার পাল্লা কিন্তু এখন ভারী। তবে সেটা কিন্তু সন্তানের উপর ভালোবাসারই আরও এক ধরনের মাতা পিতার বহিঃপ্রকাশ। আর মা মানেই তো সন্তানদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে যাওয়ার ভালোবাসার অগাধ ভাণ্ডার। পৃথিবীর সব কিছুই তো ক্ষণস্থায়ী, তবে মার ভালোবাসা সবসময় আর সর্বক্ষেত্রেই চিরস্থায়ী। আমরা সন্তানরা যতই ক্ষমতা, প্রাচুর্য, সম্পত্তি, শান্তি, ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে বড় হয়ে যায়, তবে মায়ের প্রয়োজন সবসময় কিন্তু আমাদের থাকে। একটা বয়সে এসে আমরা যখন ছোট থাকি, অকপটে আমাদেরকে কেউ জিজ্ঞাসা করলে আমরা বলি যে মা তোমাকে আমি সব থেকে বেশি অনেক অনেক বেশি ভালোবাসি। তবে বড় হতে হতে কেন যেন অকপটে সেই কথাটি আর বলা হয়ে ওঠে না। তো প্রতিটা সন্তানের তরফ থেকে পৃথিবীর প্রতিটা মাকে বলতে চাই, মা তোমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি। সময়ের ক্ষণে ক্ষণে আমরা সন্তানরা হয়তোবা আমাদের মাকে নানা ধরনের বিব্রতকর প্রশ্নের সম্মুখীন করে রাখি। আমরা কখনো না কখনো হয়তোবা এই ধরনের প্রশ্নগুলো সবসময় মাকে করে থাকি যে মা আমাকে কেনই বা একা ছাড়ো না, আমাকে স্বাধীনভাবে বাঁচতে দাও, আমাকে নিয়ে তোমার এত কিসের টেনশন, আমাকে একা থাকতে দাও। আর একটা সময় গিয়ে সেই আমরাই আবার আমাদের মাকে বলি যে মা আমার পাশে কিছুটা সময় থাকো, আমাকে একা ছেড়ো না, তোমার কোলে মাথা রেখে আমি কিছুটা সময় ঘুমাতে চাই। তবে সেই সুযোগটা হয়তো বা কারো হয়, কারো তো আর তাও হয় না। কারণ মা বাবা হয়তো বা অনেকটা দূরে চলে যান, যেখানে হাজার চেষ্টা করলেও আমরা তাকে আর ফেরাতে পারি না। তাই শুধু একটাই কথা বলবো, সূর্যের তাপ আর মা বাবার রাগ দুটোকে সহ্য করতে শিখি। সূর্য ডুবে গেলে যেমন দুনিয়াটা অন্ধকার, ঠিক তেমন
আমাদের পৃথিবী থেকে, আমাদের জীবন থেকে যদি মা বাবা হারিয়ে যায়, তবে আমাদের এই জগৎ, সংসার, পৃথিবী সব কিছুই কিন্তু অন্ধকারে নির্মজ্জিত হয়ে যায়। তো যাই হোক, একটু হয়তোবা বেশি কথা বলে ফেললাম, তো আমাকে ক্ষমা করবেন। সোনার চামচ মুখে নিয়ে হয়তোবা জন্মগ্রহণ করিনি, তবে সার্থক জনম মাগো, জন্মেছি তোমার কোলে। এভাবেই বটবৃক্ষের ছায়া হয়ে সারাটি জীবন মাথার উপরে থাকব। দুপুরবেলার খাওয়া দাওয়াটা শেষ করে এই যে হিম হিম ঠান্ডা, তা থেকে বাঁচতে উষ্ণতার খোঁজে ছাদে এসেছি। কুয়াশা চাদরে মোড়া এই যে শীত, আর তার সঙ্গে সূর্য। এই যে কুয়াশা আর সূর্যের দুশ্মনী, তাদের দুষ্ট মিষ্ট খুনসুটির মাঝে আমার এই সবুজে ঘেরা গাছপালা কিন্তু মলিনতায় রূপান্তরিত হচ্ছে। তো এরপর বিকালবেলা আমরা সবাই একসঙ্গে বাইরে বের হয়েছি। আর 3 প্রজন্ম, 3 জনের পছন্দ আর চাহিদাটাও কিন্তু 3 রকম। তারপরও ভাবলাম এমন একটা জায়গাতে যাওয়া যাক যেখানে আমাদের প্রত্যেকের পছন্দ সমমিলিত হবে। সেই উদ্দেশ্যে কিন্তু আমরা সেই জায়গাটাতে পৌঁছে গিয়েছি। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ হতে প্রবাহিত পদ্মা নদী, আর সুদীর্ঘ পদ্মা নদীর তীর ঘেঁষে প্রায় 97.17 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে আমাদের এই শহর। আমাদের এই শহরটি কিন্তু বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলেও সীমান্তবর্তী একটি জেলা, আর এটি বাংলাদেশের পুরাতন জেলাগুলোর মধ্যে অন্যতম একটি জেলা। আমাদের এই শহরকে কিন্তু নানা নামে ডাকা হয়। কেউ বলে সবুজের নগরী, কেউ বা বলে শিক্ষা নগরী, কেউ বা বলে শান্তির নগরী, কেউ তো আবার আধুনিকতার ছোঁয়া দিতে বলে গ্রিন সিটি, ক্লিন সিটি, দ্য সিটি অফ পিচ। আমরা প্রত্যেকেই যে কোনো ধরনের সিচুয়েশনে কিন্তু এই পদ্মা নদীকে খুব বেশি কাছ থেকে অনুভব করতে পারি। একই পদ্মার আলাদা আলাদা ভালো লাগার স্থান রয়েছে এই শহরে। নগরীর বুলনপুর হতে বড়কুঠি ও পঞ্চবটি হয়ে সাতবাড়িয়া, দীর্ঘ প্রায় 12 কিলোমিটার এলাকা জুড়ে পদ্মার পাড় ঘেঁষে গড়ে উঠেছে রাস্তা। আর এই শহরের প্রতিটা রাস্তা তার আলাদা আলাদা সৌন্দর্য কিন্তু সাজানো। এই শহরের উত্তরে নওগাঁ, দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, কুষ্টিয়া আর পদ্মা নদী, পূর্বে নাটোর, আর পশ্চিমে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ। পঞ্চদশ শতকে রাজা গণেশ নাকি এখানকার অধিপতি ছিলেন, আর তিনি রাজা শাহ নামেও কিন্তু পরিচিত ছিলেন। তো মনে করা হয় তার নাম অনুসারে রাজা আর শাহকে একত্রিত করে রাজশাহী শহরের নামকরণ করা হয়েছে। তবে ইতিহাসবিদ অক্ষয় কুমার মৈত্রের মতে এই শহরের নাম রাজশাহী নাকি রানী ভবানীর দেয়া নাম, আর রানী ভবানী ছিলেন রাজা রামকান্তের স্ত্রী। আপনারা হয়তো বা জেনে থাকবেন সর্ববৃহৎ জলাভূমি চলন বিল কিন্তু এই জেলাতেই অবস্থিত। তবে তৎকালীন এই জেলাটি ছিল পূর্ববঙ্গ ও আসাম জেলার অন্তর্ভুক্ত একটি প্রশাসনিক কেন্দ্র। তবে 1772 সালে এই শহরকে কেন্দ্র করেই জেলা গঠন করা হয়, আর 1991 সালে এই শহরটি কিন্তু সিটি কর্পোরেশনের আওতায় রূপান্তরিত করা হয়। এই শহরটি কিন্তু প্রাচীন পুণ্যবহদন জনপদের ঐতিহ্য বহন করে। পঞ্চদশ শতকে দিনাজপুরে মৌর্য, পাল, মুঘল, সেন বংশের রাজারা নাকি এই অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করেন। তবে এই শহরের আদিপূর্ব নাম ছিল রামপুর বোয়ালিয়া, পরবর্তীতে এর নামকরণ করা হয় রাজশাহী। যদিও বা এই শহরে কোনো রাজা নেই, কোনো রানী নেই, কোনো হাতি নেই, কোনো ঘোড়া নেই, আছে শুধুই আম। তো আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি রাজ্য রাজশাহীতে। তবে আমার আনাড়ি হাতের করা ভিডিওতে আপনারা এই সবুজে ঘেরা শহরের সৌন্দর্য হয়তো বা কখনোই সেভাবে উপভোগ করতে পারবেন না। তবে সব থেকে ভালো হয় যদি কখনো সময় সুযোগ হয় এসে ঘুরে যাবেন। যদিও বা প্রবাহমান পদ্মা তার প্রকৃতি রূপে নেই, তারপরও এই তীর ঘেঁষে গড়ে ওঠা রাস্তার এই যে সবুজে ঘেরা নগরী, সব কিছুই কিন্তু খুব বেশি কাছে টানে। আর বলতে ইচ্ছা হয়, সতত হে নদ তুমি পড়ো মোর মনে,
সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। পদ্মা পাড়ের সৌন্দর্য অবলীলার মাঝে আমি কিন্তু বিমোহিত। এর আগে আমি আরও বেশি হারিয়ে না যাই, তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট সেই রিকোয়েস্টটা আবারও করে নেব। আমার সক্ষমতায় তৈরি করা এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও গ্রহণযোগ্যতা পায়, আপনারা চাইলে কিন্তু আমার এই ছোটো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন। এটা আমি ভিডিও পাবলিশ করা মাত্রই আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন, আর আপনাদের ভালো লাগা প্রয়োজন অনুসারে ভিডিওগুলোকে দেখে নিতে পারবেন। আর ভিডিওগুলো যদি আরও একটু বেশি ভালো লেগে যায়, আপনারা চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে কিন্তু এই ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করতে পারেন। আমরা অনেকটা সময় ধরেই কিন্তু ঘোরাঘুরি করছি, আর এখন প্রায় সন্ধ্যা হওয়ার পথে, তো বাসায় ফিরতে হবে। আমাদের এই চারপাশটা কতই না সুন্দর, আর এই চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টাটাও কিন্তু আমাদের প্রত্যেকেরই করে যেতে হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে এই সুন্দর সবুজে ঘেরা নির্মল বাড়ির শহরটি যাতে সৌন্দর্য হারা না হয়, সেই চেষ্টাটাও কিন্তু আমাদেরকেই করতে হবে। তো আজকের মতো ভিডিওটিকে এখানেই শেষ করব। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।